বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাতীয় পতাকার অবমাননা হলে গ্রেপ্তার করুন, সরকার বন্দুক দেখালে আলোচনা নয়, বললেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। বাংলার বিধানসভা ভোটের মুখে কংগ্রেসকে ব্যান্ড বাজা পার্টি বলে কটাক্ষ ওইসির, বিদলেন মমতাকেও। বন্ধ ইন্টারনেট, আন্দোলনের জন্য এবার মন্দিরের লাউডস্পিকার ব্যবহার কৃষকদের। ফ্রন্টলাইন কর্মীদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকাকরণ, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের। ভারতে নিষিদ্ধ হতে পারে ক্রিপ্টোকারেন্সি, বিল আসতে পারে বাজেট অধিবেশনেই। আপনি অন্যায় করেছেন, মানুষ ক্ষমা করবেন না, ভার্চুয়াল সভায় মমতাকে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এবং সর্বশেষ জানিয়ে দেব, অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় ফের বিপত্তি, জড়কালিতে জলে ডুবে মৃত্যু এক পর্যটকের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। জাতীয় পতাকার অবমাননা হলে গ্রেপ্তার করুন, সরকার বন্দুক দেখালে আলোচনা নয়, বললেন কৃষক নেতা টিকায়েত। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। রবিবারই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাধারণতন্ত্র দিবসে পতাকার অবমাননায় দেশ ব্যথিত। তারপরেই পাল্টা জবাব দিয়ে টিকায়েত বলেন, প্রত্যেক দেশবাসী জাতীয় পতাকাকে ভালোবাসে, যারা জাতীয় পতাকার অবমাননা করেছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন। বাজেট পেশ করার আগে শনিবার সর্বদল বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রের প্রস্তাব এখনো আলোচনার টেবিলে রয়েছে, কৃষকরা রাজি থাকলে ফোন করে জানাতে পারে, সরকার আবার বৈঠকে বসতে রাজি। সেই প্রসঙ্গে রাকেশ টিকায়েত এদিন বলেন, সরকার যদি শর্ত চাপানো থেকে বিরত থাকে তবেই আমরা আলোচনায় বসতে রাজি। আমরাও সমস্যার সমাধান চাই, কিন্তু সরকার যদি মাথায় বন্দুক টেকায় আমরা আলোচনায় বসতে রাজি নই। কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, প্রধানমন্ত্রীকে সম্মান জানাবেন কৃষকরা, কিন্তু আমাদের নিজেদেরও আত্মসম্মানবোধ রয়েছে। অপরদিকে রাজ্যের ভোটের মুখে কংগ্রেসকে ব্যান্ড বাজা পার্টি বলে কটাক্ষ ওইসির, বিদলেন মমতাকেও। বাংলার নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ার পর থেকেই আসাদুদ্দিন ওইসিকে কংগ্রেস তৃণমূলের আক্রমণের মুখে পড়তে হয়েছে। বিহার ভোটের পর থেকেই কংগ্রেস বলতে শুরু করেছে এআইএমআইএম বিজেপির বি টিম। ওইসি এ রাজ্যের নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পর সেই সুরে সুর মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার একযুগে তথাকথিত ধর্মনিরপেক্ষ এই দুই শিবিরকে পাল্টা দিলেন এআইএমআইএম সুপ্রিমো। চাচাচুলা ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসকে, বিদলেন তৃণমূলকেও। হায়দ্রাবাদের সাংসদের কথায়, কংগ্রেস দলটা একটা সময় রাজনৈতিক দল ছিল, কিন্তু এখন ব্যান্ড বাজা পার্টিতে পরিণত হয়েছে। বিজেপির বি টিম বলে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয় তা প্রত্যাখ্যান করে মিম সুপ্রিমো বলেছেন, একটা ব্যান্ড বাজা পার্টি যেটা কিনা একসময় কংগ্রেস দল হিসেবে পরিচিত ছিল, তারা বলছে আমি নাকি বিজেপির বি টিম। মমতা বন্দ্যোপাধ্যায়ও এইসব কথা বলা শুরু করেছেন, বুঝতে পারছি না আমাকে নিয়ে ছাড়া ওদের কি বলার মতো কিছু নেই। প্রসঙ্গত, বিহার ভোটে সাফল্যের পরই বাংলার দিকে নজর দিচ্ছে ওইসির দল এআইএমআইএম। বাংলায় মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিকে টার্গেট করেছে এআইএমআইএম, যা আসলে তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত। মুর্শিদাবাদ এবং মালদহে আবার প্রভাব রয়েছে কংগ্রেসের। ওইসির দলও এই এলাকাগুলিকেই টার্গেট করছে, আর সম্ভবত সে কারণেই বিজেপির থেকে কংগ্রেস তৃণমূলকেই নিশানা করছেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, বাংলার রাজনীতিতে ওইসির এই আগমন ভোট কাটাকাটির অঙ্কে সুবিধা করে দিতে পারে বিজেপির, আর তা বুঝতে পেরে আগে থেকেই সতর্ক তৃণমূল। ইতিমধ্যেই মিমের বেশ কিছু নেতা সদল বলে যোগ দিয়েছেন শাসক দলে, এমনকি দলের গোটা যুব সংগঠনটাই সামিল হয়েছে তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে বাংলার সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে আসছে মিম। কিন্তু মিম সুপ্রিমোর দাবি, আমি কারো পক্ষে নয়, আমি শুধু জনতার পক্ষে। অপরদিকে বন্ধ ইন্টারনেট, আন্দোলনের জন্য এবার মন্দিরের লাউডস্পিকার ব্যবহার কৃষকদের। ইন্টারনেট বন্ধ তো কি হয়েছে, নিজেদের কথা জনগণের কাছে পৌঁছে দিতে অভিনব পন্থা অবলম্বন করলেন হরিয়ানার আন্দোলনরত কৃষকরা। গ্রামের প্রত্যেকটি ঘরে নিজেদের আওয়াজ পৌঁছে দিতে এবার বিভিন্ন মন্দিরে লাগানো লাউডস্পিকারের সাহায্য নিচ্ছেন তারা।
ওই লাউডস্পিকারের মাধ্যমেই চলবে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ভাষণও, যার রীতিমতো বিড়ম্বনায় ফেলে দিয়েছে হরিয়ানার মনোহরলাল খাট্টারের সরকারকেও। বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে রাজধানী দিল্লির একাধিক সীমান্তে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। তবে সাধারণতন্ত্র দিবসের পর থেকেই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই সমস্ত এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। একই পন্থা অবলম্বন করেছে হরিয়ানার বিজেপি সরকার। সে রাজ্যের 17টি জেলায় ইন্টারনেট পরিষেবা স্তব্ধ। তবে তাতেও কিন্তু দমছেন না আন্দোলনরত কৃষকরা। ইতিমধ্যে উত্তরপ্রদেশ গাজীপুর সীমান্তে কৃষক নেতা রাকেশ টিকাইতের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য দেখেই অনেকেই পুনরায় আন্দোলনে সামিল হয়েছেন। যোগী আদিত্যনাথের রাজ্যের একাধিক কৃষক ফের আন্দোলনের স্থানে ফিরে এসেছেন, কোনোভাবেই যাতে যোগী সরকার দমনপীড়ন নীতি গ্রহণ করে আন্দোলনকারীদের সরাতে না পারে, সেজন্য যুব সম্প্রদায়ও আন্দোলনকারীদের সমর্থনে দাঁড়িয়েছে। বিভিন্ন টুল প্লাজাতেও ফের বাড়তে শুরু করেছে আন্দোলনরত কৃষকদের সংখ্যাও। এদিকে এই পরিস্থিতিতেই জিন্দ পাতিয়ালা হাইওয়ের খাটকার টুল প্লাজায় জিন্দ জেলার 17টি খাপ পঞ্চায়েত একসঙ্গে বৈঠকে বসেছিল। সেখানেই ঠিক হয় 306টি গ্রামের জন্য পৃথক পৃথক কমিটি তৈরি করা হবে, তারাই গোটা গ্রামে প্রচার করবে। এছাড়া বিক্ষোভকারীদের হঠাতে সরকার কোনো পদক্ষেপ করলে দ্রুত পাল্টা পদক্ষেপও করবেন। এই প্রসঙ্গে জিন্দ জেলার দাদন খাপের প্রধান নেতা আজাদ পালুয়া বলেন, গাজীপুর সীমান্তে যেভাবে প্রশাসন আন্দোলনরত কৃষকদের সরানোর প্রচেষ্টা করেছে, সেরকম ফের হলে পাল্টা যাতে পদক্ষেপ করা হয়, সেজন্যই এই ব্যবস্থা। ওরকম পরিস্থিতি হলেই মন্দিরের লাউডস্পিকার থেকে কৃষকদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হবে। এছাড়া প্রতিদিন নিয়ম করে পাহারাও দেওয়া হবে। এছাড়া সামনেই পরীক্ষা, কিন্তু ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় পড়ুয়াদের পড়াশোনা করতেও সমস্যা হচ্ছে। তাই আমরা চাই দ্রুত ইন্টারনেট পরিষেবা চালু করা হোক, না হলে পথ অবরোধেও নামবো আমরা। এর পাশাপাশি তিনি আরও জানান, খাপের বৈঠকে ঠিক হয়েছে 306টি গ্রামে বিজেপি জেজেপি নেতামন্ত্রী কিংবা বিধায়ক প্রত্যেককেই সামাজিকভাবে বয়কট করা হবে। কেউ কোনো ধরনের অনুষ্ঠানে তাদের ডাকবেন না। পাশাপাশি এটাও ঠিক হয়েছে, বিক্ষোভস্থলে ভারতের জাতীয় পতাকা এবং কৃষক সংগঠনের পতাকা বাদে আর কোনো ধরনের রাজনৈতিক দলের পতাকা থাকবে না। এদিকে জানা গিয়েছে আগামী 3 ফেব্রুয়ারি জিন্দ জেলারই খান্ডেলা গ্রামে যাবে বিকেইউ নেতা রাকেশ টিকাইত। চাষিদের উদ্দেশ্যে বক্তব্যও রাখবেন তিনি। এদিন আবার তার সঙ্গে দেখা করতে গাজীপুর সীমান্তে যান শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। আন্দোলনকারীদের সমর্থন জানালেন তিনি। অন্যদিকে আবার প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে উদ্দেশ্য করে পাল্টা টুইট করলেন বর্তমান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। অপরদিকে ফ্রন্টলাইন কর্মীদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকাকরণ রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের। ভারতে গত 16 জানুয়ারি থেকে শুরু হয়েছে কোভিড টিকাকরণ। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রথমে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দেওয়া হচ্ছে টিকা। পরবর্তী পর্যায়ে ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়ার কথা। সেই টিকাকরণের কাজ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে বলেই এবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানালো কেন্দ্র। শনিবার ভার্চুয়াল মাধ্যমে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিব ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বিভিন্ন রাজ্যে টিকাকরণের কি পরিস্থিতি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। তারপরেই তিনি জানিয়ে দেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়ার কাজ শুরু করতে হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যেন সেই রকম বন্দোবস্ত করে রাখে। বৈঠকে টিকাকরণের কাজ ভালোভাবে করার জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ধন্যবাদ জানিয়েছেন রাজেশ ভূষণ। তিনি জানান, বিশ্বে ভারতই সব থেকে দ্রুত 10 লক্ষ, 20 লক্ষ এমনকি 30 লক্ষ মানুষকে টিকা দিয়েছে। কিছু দেশে টিকাকরণ ভারতের 40 থেকে 50 দিন আগে শুরু হয়েছে, কিন্তু এই লক্ষ্যে পৌঁছতে তাদের অনেক বেশি দিন সময় লেগেছে। ভারতের টিকাকরণের ক্ষেত্রে কিছু রাজ্য বেশ ভালো কাজ করলেও কিছু রাজ্যকে আরও ভালো করতে হবে বলেই জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। তিনি বলেন, কিছু রাজ্য 50% বেশি লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই পূরণ করে ফেলেছে, কিন্তু কিছু রাজ্যকে গতি আরও বাড়াতে হবে। তিনি মনে করিয়ে দেন যে ভারতে টিকার পরিমাণে কোনো খামতি নেই, তাই টিকাকরণ স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত জেলা ও ব্লক স্তরে আলোচনার মাধ্যমে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। অপরদিকে ভারতে নিষিদ্ধ হতে পারে ক্রিপ্টোকারেন্সি, বিল আসতে পারে বাজেট অধিবেশনেই।
বিটকয়েনের মতো বেসরকারি ক্রিপ্টোকারেন্সি সম্ভবত নিষিদ্ধ হতে চলেছে ভারতে। সংসদের চলতি বাজেট অধিবেশনেই এ সম্পর্কে বিল আনা হতে পারে বলে জানা গিয়েছে। একই সঙ্গে সরকার নিজে একটি ডিজিটাল কারেন্সি চালু করতে পারে, সেজন্য আইনি ব্যবস্থা করা হবে শীঘ্রই। রিজার্ভ ব্যাংকও টাকার ডিজিটাল সংস্করণ চালু করার কথা ভাবছে, তাকে বলা হবে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। ক্রিপ্টোকারেন্সিকে বলা হয় কনভার্টিবল ভার্চুয়াল কারেন্সি, অর্থাৎ বিনিময়যোগ্য ভার্চুয়াল মুদ্রা। অবশ্য চলতি টাকার বদলে যে কোনো ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করা যায় না, সুতরাং সব ভার্চুয়াল কারেন্সি কনভার্টিবল নয়। সাধারণ মুদ্রাকে যেমন কোনো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, ক্রিপ্টোকারেন্সিকে সেভাবে নিয়ন্ত্রণ করার কেউ নেই। ইন্টারনেট ব্যবহার করে যে কেউ ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে পারে, তা লেনদেনও করতে পারে। নিয়ন্ত্রণ নেই বলেই ক্রিপ্টোকারেন্সিকে বিপজ্জনক মনে করছে সরকার। আমেরিকায় ক্রিপ্টোকারেন্সি লেনদেন করলে কর নেওয়া হয়, কিন্তু বহু দেশেই এই ভার্চুয়াল মুদ্রার উপরে কর বসানো হয়নি। ওই মুদ্রা বাস্তবে দেখা যায় না, কেবল অনলাইনেই তার অস্তিত্ব রয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন। তার কনভার্টিবল ভ্যালু আছে। গত কয়েক মাসে সেই ভ্যালু বেড়েছে রেকর্ড হারে। 2009 সালে আবাসনের বাজারে 10 নাম্বার পরে বিটকয়েন চালু হয়। বিটকয়েনের সব লেনদেন হয় ওপেন সোর্স লেজার থেকে। বিটকয়েনকে মার্কিন ডলারে কনভার্ট করা যায়। সম্প্রতি বিটকয়েনের হয়ে সওয়াল করেন ধনকুবের ইলন মাস্ক। তারপরেই ভারতীয় বিনিয়োগকারীরা ওই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আগ্রহী হন। আমাদের দেশে অন্যান্য কয়েকটি জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির মধ্যে আছে ওয়াজির এক্স, বাই ইউ কয়েন এবং কয়েন সুচ কুবের। চলতি বাজেট অধিবেশনে সংসদে অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল 2021 পেশ হওয়ার কথা আছে। তার উদ্দেশ্য হল অফিসিয়াল ডিজিটাল কারেন্সি চালু করতে সাহায্য করা এবং ভারতে সব রকমের প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা। তবে নতুন বিলে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, কারণ সরকার চায় ক্রিপ্টোকারেন্সির প্রযুক্তি আরও বেশি ব্যবহৃত হোক। গত 25 জানুয়ারি রিজার্ভ ব্যাংক জানায় ক্রিপ্টোকারেন্সি নিয়ে সরকার উদ্বিগ্ন। যেভাবে ওই ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করা হচ্ছে, তাতে চিন্তার যথেষ্ট কারণ আছে। একই সঙ্গে সরকার নিজের ডিজিটাইজড মুদ্রা চালু করারও চেষ্টা চালাচ্ছে। রিজার্ভ ব্যাংকও খতিয়ে দেখছে কিভাবে ডিজিটাইজড কারেন্সি বাজারে চালু করা যায়। এর আগে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকও জানায় যেভাবে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়ছে, তাতে উদ্বেগের কারণ আছে। অপরদিকে বঙ্গে বিধানসভা ভোটের আগে প্রচারের জন্য দিল্লির বিজেপি নেতাদের আনাগোনা চলছেই। রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপির মেগা যোগদানে সশরীরে উপস্থিত হতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে দিল্লি থেকে ভার্চুয়ালি সভায় ভাষণ রাখলেন তিনি। প্রথমেই সফর বাতিলের জন্য ক্ষমা চেয়ে নিলেন। এরপর শনিবার ও রবিবার যোগদানকারী একাধিক ব্যক্তিকে দলে স্বাগত জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র ধরলেন অমিত শাহ। তৃণমূল সরকারকে স্বৈরাচারী তুলাবাজ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, মানুষের সঙ্গে আপনি অন্যায় করেছেন, কৃষকদের সঙ্গে দরিদ্র মানুষকে ঠকিয়েছেন। মানুষ আপনাকে ক্ষমা করবে না। ভোটের সময় যত এগোবে দেখবেন আপনি ক্রমশ একা হয়ে যাচ্ছেন। রাজনৈতিক প্রতিহিংসাবশত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এ রাজ্যে চালু করতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এই অভিযোগ বহুদিনের। এখন বিধানসভা ভোটের মুখে সেই অস্ত্রেই আরও শান দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। আর তার মাধ্যমেই তারা বোঝাতে চাইছেন কেন্দ্র ও রাজ্যে একই দল সরকারে না থাকা কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 21-এ বিজেপি যদি বাংলার ক্ষমতায় আসে, তাহলে এসব সমস্যা আর থাকবে না বলে বারবার তারা বার্তা দিচ্ছেন প্রত্যক্ষে ও পরোক্ষে। রবিবার অমিত শাহের ভাষণও তার চেয়ে পৃথক কিছু নয়। কিষাণ সম্মান নিধি, আয়ুষ্মান ভারত, এই দুই কেন্দ্রীয় প্রকল্প নিয়েই কেন্দ্র রাজ্যের সংঘাত। ফের তা উল্লেখ করে এদিন অমিত শাহের আশ্বাস, বিজেপি বাংলার ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত চালুর অনুমোদন দেবে। এতদিনকার বঞ্চনা থেকে মুক্ত হবেন বাংলার মানুষ, উঠে গড়বে সোনার বাংলা। রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপির জনসভায় উপস্থিত হলেন আরেক মন্ত্রী স্মৃতি ইরানি। মূলত তার উপস্থিতিতে এদিন তৃণমূল ছাড়াও বিভিন্ন দল থেকে আরও বেশ কয়েকজন নেতা গেরুয়া পতাকা হাতে তুলে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কথায়, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্যের মানুষ যে কতটা আগ্রহী তা বোঝা যায় রাজীব দা, প্রবীর দা, রথিন দা, বৈশালীজির যোগদানেই। তারা সকলে মোদিজির সঙ্গে হাত মেলাচ্ছেন।
এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি সুরে বলেন, রাজ্যে 138 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। দিদি, আপনি জেনে রাখুন, এদের প্রাণ বিফলে যাবে না। রক্ত দিয়ে এরা বিজেপির সংগঠনকে আরও মজবুত করেছেন। এদের সকলের রক্তের বিনিময়ে গড়ে উঠবে সোনার বাংলা। অপরদিকে অতিরিক্ত যাত্রী বহনের জেরে ফের নৌকা দুর্ঘটনা। সুন্দরবনের জলকালিতে নৌকা উল্টে মৃত্যু হলো এক পর্যটকের। নিহতের নাম হলো সুবোধ গৌতন্য। দুর্ঘটনায় নিখোঁজ আরও বেশ কয়েকজন। তাদের খুঁজে স্পিডবোট নিয়ে শুরু হয়েছে তল্লাশি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর জড়কালির হেরোবাঙ্গা নদীতে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, জড়কালি থেকে একটি ছোট ডিঙ্গি নৌকায় একসঙ্গে 22 জন পর্যটক উঠেছিলেন ঘুরতে যাওয়ার জন্য। নৌকা ব্যবসায়ী এলাকারই একজন। নৌকাটি জড়কালি ঘাট থেকে অল্প কিছু দূর এগোতেই টলতে থাকে, তারপর ডুবে যায়। তলিয়ে যান যাত্রীরাও। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন জলে ঝাঁপ দিয়ে নৌকার যাত্রীদের প্রায় সকলকেই উদ্ধার করেন। তবে সুবোধ গৌতম নামে এক ব্যক্তি জলে ডুবে যায়। পরে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বাসন্তী হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা বছর 62 ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল। দুর্ঘটনার পর থেকে এখনো এক মহিলা নিখোঁজ বলে পর্যটক সূত্রে খবর। ওই নিখোঁজ পর্যটকের সন্ধানে হেরোবাঙ্গা নদীতে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বন দপ্তর। জানা গিয়েছে, নিখোঁজ ওই মহিলার নাম পারমিতা দোলই, বাড়ি গড়িয়ার কুদঘাট এলাকায়। স্থানীয় পর্যটকদের অভিযোগ, ছোট নৌকার মধ্যে গাদাগাদি করে প্রচুর পর্যটককে তোলা হচ্ছিল। আমরা প্রথমে বিষয়টিতে আপত্তি করেছিলাম, কিন্তু বোট সিন্ডিকেটের লোকজন আমাদের আপত্তিতে কর্ণপাত করেননি, আর তার ফলেই ঘটেছে এই দুর্ঘটনা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান, নিখোঁজ মহিলার খুঁজে তল্লাশি শুরু হয়।